সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াতের বৈঠক। প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে না সরলে সমর্থন হারাবে সরকার, বলছে বিএনপি। আলোচনায় সমাধান চায় জামায়াত। এবার জুলাই সনদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপ চাইল এনসিপি। দিতে হবে বিচার ও সংস্কারের সময়সীমা। জুলাই ঐক্য বিনষ্টের অভিযোগ ইনকিলাব মঞ্চের। বিদেশে ফ্রিজ করায় পাচারের টাকা ফেরতের প্রথম ধাপ সম্পন্ন, দাবি গভর্নরের। সুশাসন না থাকলে বিনিয়োগ বাড়বে না পুঁজিবাজারে, বললেন ডক্টর দেবপ্রিয়। আবাসিক এলাকায় পশুর হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ বাসিন্দারা। রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের 18টি হাটে চলবে বেচা কেনা। অতি ভারী বৃষ্টির শঙ্কায় ভারতের তামিলনাড়ুর 8 জেলার রেড অ্যালার্ট। 6 দশকে উষ্ণতম মাসে জম্মু কাশ্মীর, তীব্র দাবদাহ পাকিস্তানে। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি ও জামায়াত ইসলামী। সন্ধ্যায় প্রথমে বিএনপি এবং পরে জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7:30টায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে ডক্টর ইউনূসের সঙ্গে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জামায়াতের নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চলমানে রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবার কথা রয়েছে। এর মধ্যে নির্বাচন ও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনবার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পাবে। সমস্যা যত বড়ই হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে শুরা অধিবেশনে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ভুল বোঝাবুঝির জন্য জাতি ফের সংকটে পড়লে এর দায় কেউ এড়াতে পারবে না। দেশের চলমান পরিস্থিতি বন্ধে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করারও আহ্বান জানান জামায়াত আমির। সানি মৃথার প্রতিবেদন। দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে আলোচনার বিষয়ে ঠিক করতে শনিবার সকাল 9:30টায় মগবাজারে কেন্দ্রীয় নেতাদের নিয়ে জামাতের এই বৈঠক। সূচনা বক্তব্যে জামাতের আমির বলেন, দেশের চলমান পরিস্থিতি জনগণকে বিচলিত করছে। এমন অবস্থায় ভুল বোঝাবুঝির জন্য জাতি আবারও সংকটে পড়লে তার দায় সকলকে নিতে হবে বলে মনে করেন তিনি। তবে জামায়াতে আমিরের আশা, আলোচনার মাধ্যমেই সব সমস্যা সমাধান সম্ভব। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, সে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় জামাত। তবে এই মাসে সংস্কারের রূপরেখা চূড়ান্ত হলে আগামী মাসেই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান তার। এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক। মানবিক চ্যানেল প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এমন স্পর্শকাতর বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। না হলে বিষয়টি আগামীতে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে। হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর
হবে না। আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দলসমূহের সাথে বসে আরও যারা অংশীজন আছেন তাদের সাথে বসে, যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান জানান জামায়াতের আমির। বাংলাদেশ স্বাধীনতার পরে সানিম মৃধা, এখন, ঢাকা। এবার জুলাই সনদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপও চাইল এনসিপি। সঙ্গে দিতে হবে বিচার ও সংস্কারের সময়সীমাও। দুপুরে বাংলা মোটরে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনও দিতে হবে বলে দাবি জানান তিনি। বলেন, দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশকে আরও একটি ১-১১-র দিকে ঠেলে দিচ্ছে। সানি মিধার আরও একটা প্রতিবেদন। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। শনিবার দুপুরে বাংলা মোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমেই বর্তমান পরিস্থিতি উল্লেখ করে সদস্য সচিব আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের যে প্রত্যাশা নিয়ে দায়িত্ব নিয়েছে তা পূরণে ব্যর্থ হয়েছে তারা। এমনকি এই পরিস্থিতি আরও একটি ১-১১ সরকারের দিকে ধাপিত হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১-১১-র আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪শে অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। একই সুরে তাল মিলিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকার নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই তো জুলাই সনদ সহ জাতীয় নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত সকলের সামনে তুলে ধরতে হবে। সেই সাথে সকল রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান নাহিদ। রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে নাহিদ বলেন, শুধু জাতীয় নির্বাচন নিয়ে আন্দোলন না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সাথে বর্তমান নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিত। নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধসমূহ এবং তার বিচার এবং এ সময় করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন আখতার। সেনাবাহিনী আগে আশ্রয়কারীদের তালিকা প্রকাশ করলে জনমনে শঙ্কা দেখা দিত না বলে মনে করেন নাহিদ ইসলাম। সানিম মৃধা, এখন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বললেও প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে বিএনপির সমর্থন পাবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা দেশকে রাজনৈতিক সংকটে ফেলবে বলে মত জামায়াত ইসলামের। সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার পাশে থাকার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। জাবাত মাহমুদের প্রতিবেদন। একদিকে বিএনপি সমর্থিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথ গ্রহণের ইস্যু, বিএনপির দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি, সাথে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে ৩ উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে পদত্যাগের দাবি, সেনা প্রধানের নির্বাচন নিয়ে মন্তব্য সহ নানাবিধ কারণে রাজনীতির অন্দরে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়। প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা গণমাধ্যমে প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এনসিপি ও জুলাই বিপ্লবের একাধিক সংগঠক ভুল ত্রুটি শুধরে সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। রাজনীতির এমন পরিস্থিতিকে জাতীয় নাগরিক পার্টির এই নেতা দেখছেন আধিপত্যবাদী শক্তির চক্রান্ত হিসেবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানানোই চক্রের মূল লক্ষ্য বলেও অভিযোগ তার। ভারত এখানে একটি 111 সরকার কায়েম করতে চাচ্ছে। তারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ডিস্টার্ব করতে যাচ্ছে। তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, বাংলাদেশকে গাজার মতো ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে এবং বাংলাদেশে একটি দুর্ভিক্ষ নিয়ে আসতে চাচ্ছে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি মহল পায়তারা করছে।
চলমান রাজনৈতিক জট নিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা ও তার পদত্যাগ গভীর রাজনৈতিক সংকট তৈরি করবে। তাই তাদের দল ডক্টর ইউনূসকে সর্বাত্মক সমর্থন জানিয়ে যাবে। ওনার স্বাভাবিক কাজে কারোই এখানে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। 2 নম্বর হচ্ছে, ডক্টর ইউনূস যদি রিজাইন করেন তাহলে দেশে এক বিরাট শূন্যতা তৈরি হবে এবং সেই শূন্যতার পরিসমাপ্তি কি হবে সেটা খুবই অনিশ্চিত। তো সুতরাং দেশকে আবার আরেকটি ক্রাইসিসে ফেলে দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যতে জোর দিয়ে বলেন, এত ঘটনা প্রবাহের পরও সরকার প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপি সরকারের প্রতি সমর্থন উঠিয়ে নিবে। ইউনূস সাহেবের মতো লোক এখানে তিনি নিজে বলতেছেন তিনি ব্যর্থতার দিকে যাচ্ছেন, তিনি কাজ করতে পারছেন না। তো সেটা আমরা চাই না। আমরা চাই যে উনি কাজ করুক এবং সেই জন্য উপদেষ্টা পরিষদ আরও ছোট করুক, ওই তত্ত্বাবধায়ক সরকারের আদলে, এবং অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুক। এমন রাজনৈতিক সংকটের পিছনে রাজনীতিবিদদের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে দলগুলোকে প্রধান উপদেষ্টাকে সমর্থন জানানোর পরামর্শও দেন তিনি। প্রফেসর ইউনূসের কোনো বিকল্প নেই। প্রফেসর ইউনূসের ব্যক্তিত্ব, প্রফেসর ইউনূসের অতীত, প্রফেসর ইউনূসের বিশ্বজোড়া খ্যাতি আমাদের একটি ক্যাপিটাল এবং প্রয়োজন হবে। এবং যদি প্রফেসর ইউনূসকে চলে যেতে দেওয়া হয়, আরও একটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলির উচিত প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বোঝানো, প্রফেসর ইউনূসকে মানে অনুরোধ করা যে তিনি যাতে এইরকম অনাকাঙ্ক্ষিত একটি পদত্যাগের সিদ্ধান্ত না নেন। আধিপত্যবাদী ষড়যন্ত্র মোকাবেলা ও দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় যাত্রা করাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। জাতীয় নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগেও হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের রাজনীতিতে পুঁজিবাজারের অবস্থান নিয়ে এক আলোচনা সভায় আমির খসরু আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে সে বিষয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। আমরা কত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারবো এবং তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না। এইটাই সবচেয়ে মুখ্য বিষয় আজকে, এবং আমি নিশ্চিত এটার উপর আমাদের আলোচনা হবে। জাতি যেটা করছে সেটা তারা ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করতে চাচ্ছে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে। কেন ডিসেম্বর আগেও তো হতে পারে। বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু হওয়ার আগেই হঠাৎ বৃষ্টিতে কিছুটা ছন্দপতন ঘটেছে। বিকেল 3টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর থেকে মিছিল নিয়ে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠের সমাবেশে আসতে শুরু করেন কর্মী সমর্থকরা। ব্যানার ফেস্টুনে তুলে ধরা হয়েছে নানা ধরনের স্লোগান। তবে হঠাৎ বৃষ্টিতে কিছুটা ছন্দপতন ঘটে, বিপাকে পড়েন অনেকেই। এবারের সমাবেশে অংশ নিচ্ছেন রংপুর ও রাজশাহী বিভাগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ। তারুণ্য সমৃদ্ধ নেতৃত্ব গড়তে এই সমাবেশে আয়োজন করা হয়েছে বলে মনে করছেন জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। 31 দফার মধ্যে দিয়েই আগামী দিনে দেশ পরিচালিত হবে। ভবিষ্যৎ বাংলাদেশকে আরো সুন্দর এবং সমৃদ্ধশালী করা যায়, মানবিক বাংলাদেশ গড়ে তোলা যায়। তরুণদের একটা নতুন উদ্দীপনা এবং এই উদ্দীপনাকে কাজে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ করব সেই বাংলাদেশের তরুণদের ভূমিকায় থাকবে সব থেকে বেশি, এবং তরুণদের নিয়ে আগামী দিনে তারেক রহমান এগিয়ে যাবেন সেই প্রত্যয় ব্যক্ত করছেন তিনি এই সমাবেশ থেকে। আমাদের রাজশাহী ও রংপুর বিভাগের নেতাকর্মীদের নিয়ে বগুড়ায় বিকেল 3টায় বিএনপির তারুণ্যের সমাবেশ। এ বিষয়ে আরও জানতে চাই বগুড়া সেন্ট্রাল মাঠ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, নিশ্চয় শুনতে পাচ্ছেন, জানাবেন যে এই বিএনপির যে ধারাবাহিক তারুণ্যের যে এই সমাবেশটি চলছে তার ধারাবাহিকতায় আজ বগুড়ায় এটি অনুষ্ঠিত হচ্ছে বিকেল 3টায়, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কারা কারা অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা এবং একই সাথে যারা অংশ নিতে এসছেন সে তরুণরা কি বলছেন?
আমরা তরুণদের সাথে কথা বলেছি, তারা আগামীর রাজনীতিতে তাদের যে অংশীদারিত্ব সেটি বাড়াতে চান। আমরা আজ জানেন যে এখানে কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী থাকবেন, যিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, এবং অন্যান্য যারা আয়োজক, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা এখানে আছেন যারা আয়োজক। এমন একজনের সাথে কথা বলতে চাই। মুন্না ভাই, আপনি তো এই আয়োজন করছেন, আপনারা 3 সংগঠন মিলে, আপনি প্রধান বক্তা। আজকে কি বার্তা দেবেন তরুণদের উদ্দেশ্যে? তরুণদের উদ্দেশ্যে আমাদের বরাবরের মতোই কিন্তু বার্তায় এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত সাম্য এবং মানবিক সমাজ নির্মাণের জন্য আমাদেরকে ইতিমধ্যেই কিন্তু ইতিপূর্বে আমরা বিভিন্ন বিভাগীয় কর্মসূচি পালন করেছি, এবং এখন দেখছেন যে তারুণ্যকে নিয়েই কিন্তু আগামীর বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই কর্মসূচিগুলো দিয়েছেন। এর মধ্যে রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা ফিরে পাওয়ার জন্য এখনই কিন্তু আমাদের রাজপথে থাকতে হচ্ছে। আমরা খুব দ্রুত একটি নির্বাচন চাই এবং বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ চাই। বিশেষ করে যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগ আমরা চাচ্ছি। যৌক্তিক কারণে তারা বিশৃঙ্খলা করছে, দেশের মধ্যে বিভিন্ন ধরনের মব হচ্ছে। তরুণদেরকে আগামীতে কিভাবে অংশীদারিত্ব বাড়ানোর জন্য কোনো কাজ করছেন কিনা? অবশ্যই, ডেফিনেটলি আমরা তরুণদেরকে মানব সম্পদে পরিণত করে মেধাদীপ্ত, বুদ্ধিদীপ্ত একটি সমাজ গঠন করার জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকল্পনা আমরা করছি। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি জিনিসই আমরা বাস্তবে পরিণত করব। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন আজকের এই যে 3টি সংগঠন, তার মধ্যে যারা সমন্বয় করছেন, যিনি সমন্বয় করছেন তিনি মোনায়েম মুন্নার সাথে কথা বলছিলাম। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যেহেতু বৃষ্টি থেমেছে, এখন যদিও মাঠ এখনো ভেজা রয়েছে, আশপাশে দেখলে বোঝা যাচ্ছে ধীরে ধীরে নেতাকর্মীরা তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন, এবং তারা যেটি বলছে 4টার আগে পুরো মাঠ পূর্ণ হয়ে যাবে বৃষ্টি উপেক্ষা করেও। এবং যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা যেটি বলছেন নেতাকর্মীদের ঢল নামবে। এবং আজকে জানেন যে রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠার আজকের যে সমাবেশ, সেক্ষেত্রে এই সমাবেশে তারা যেটি বলছেন আগামীর রাজনীতিতে তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত তারা করবে, এবং সেই সাথে বাংলাদেশ যাতে একটি গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারে তার জন্য উপদেষ্টা সহ সকলকে একত্রে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকার, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে একসাথে করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এবং তরুণদের পক্ষ থেকে একটি স্থিতিশীল পরিস্থিতি এবং বাংলাদেশের স্থিতিশীল অবস্থা বিরাজ করার জন্য তরুণদের যে ভূমিকা, সেক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য তাই জানাচ্ছেন। তো এই ছিল আবির আমার কাছে বগুড়া সেন্টার ফিল্ড থেকে সবশেষ। বগুড়ায় বিকেল 3টায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপির, তারই শেষ খবর জানছিলাম। জুলাই স্পিরিট ভেঙে গেলে এর দায় রাজনৈতিক শক্তিগুলোকে নিতে হবে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। দেশে চলমান সংকট মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় জুলাই স্পিরিট ভেঙে গেলে এর সবচেয়ে বড় দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করেন হাদি। অন্যদিকে এনসিপি সমালোচনা করে বলেন জুলাই ঐক্য বিনষ্ট করছে দলটি। এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আবারও বলছি কেউ কেউ, ক্ষমতাকে 5 বছর পর্যন্ত প্রলম্বিত করতে চান। ডক্টর ইউনূস যেখানে বলেছেন জুনের পরে আমার 1 মিনিট থাকার ইচ্ছে নাই, সেখানে তারা 5 বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন, এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কোনো কারণে যদি জুলাই হেরে যায়, বাংলাদেশ যদি আবার দিল্লির ষড়যন্ত্রে পা দিয়ে তার স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হয়, এর প্রধান দায় বাংলাদেশের দুটো। প্রথমত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধুই নির্বাচনের কথা বলছে। আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো? সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টেক নেওয়া। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ডাকসুর দাবিতে সিনেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। সাম্য হত্যার বিচার নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা কি বলছেন?
যে বিষয়টা বলতে চাই যে শুধু সাম্য হত্যার বিচার নয়, এখানে নিরাপদ ক্যাম্পাস এবং একই সাথে বলা হচ্ছে যে ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের দাবি কিন্তু তারা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে জানিয়েছেন। একই সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনটির যে নেতারা রয়েছেন তারা কিন্তু আজ দুপুর 1টা বাজে মধুর ক্যান্টিনের সামনে থেকে তাদের একটি মিছিল কিন্তু এই সিনেট ভবনের সামনে আসার উদ্দেশ্যে রওনা হয়। এ সময়ে এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আহ্বায়ক রয়েছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং কেন্দ্রীয় যে আহ্বায়ক রয়েছেন তাহমিদ, তাদের নেতৃত্বে কিন্তু এই সংগঠনের যে অন্যান্য সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন এবং সেই মিছিলটি ঘুরে এসে এই সিনেট ভবনের সামনে অবস্থান নেওয়ার পর তাদের যে মূল দাবিটা তারা কিন্তু এই স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরছেন। গেল 13 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে নেতা ছিলেন সাম্য, এবং তার আরেকটি পরিচয় ছিল যে জুলাই অভ্যুত্থানে তিনি ভূমিকা রেখেছেন, যে কারণে আসলে দলমত নির্বিশেষে সকলের কাছ থেকেই তার হত্যাকাণ্ডের বিচারের দাবি কিন্তু আসছে। তারই জেরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও কিন্তু সাম্য হত্যার এই বিচার কিন্তু চাচ্ছেন এবং একই সাথে এই সাম্য হত্যার পেছনে যারা কারিগর, যারা হত্যাকারী, তাদের গ্রেফতারের দাবি, নিরাপদ ক্যাম্পাস এবং এই নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ডাকসুর দাবি কিন্তু তারা আজকের এই আন্দোলনের এবং অবস্থান কর্মসূচি থেকে জানানোর চেষ্টা করছেন। এই মাত্রই কিন্তু তারা সিনেট ভবনে অবস্থান নিয়ে এখানে বসে পড়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের এই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন এবং প্রশাসনের উদ্দেশ্যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তারা বিস্তারিতভাবে তা তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে আরেকটা যে বিষয়ে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আব্দুল কাদের তিনি বলেছেন যে সাম্য ছিলেন জুলাই অভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছেন সাম্য, কিন্তু তার এই হত্যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং যে কারণে তারা খুব দ্রুত তার বিচার দাবি করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন তহিদুল তারেক। পাচারের অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচার করা টাকা ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অনুষ্ঠানে কথা বলেন তিনি। যে প্রচেষ্টা সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসবো, এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে, 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। পুঁজিবাজারকে দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার দেশের রাজনীতিতে পুঁজিবাজারের অবস্থান নিয়ে আলোচনায় এই কথা বলেন তিনি। দেবপ্রিয় বলেন, বাজারে সুশাসন ফিরিয়ে আনতে না পারলে বিনিয়োগ বাড়বে না। কর্মসংস্থান এবং যেই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে পুঁজি সঞ্চয় হচ্ছে, এইগুলির ক্ষেত্রে বড় ভূমিকা পৃথিবীব্যাপী বাড়ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকের সকালের প্রশ্নটা হলো, এই ভূমিকা কি বাংলাদেশের পুঁজিবাজার পালন করতে পারছে কিনা? এই যে বিনিয়োগ বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের আধুনিক পদ্ধতির মাধ্যমে বাজারে তাকে নিয়ে আসা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের পুঁজিবাজার সেই ভূমিকা রাখতে পারছে কিনা, আমার মনে হয় আপনাদের মাথা নাড়া দেখে আমি বুঝতে পারছি যে তারা সেটা পারছে না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 18টি কোরবানির পশুর হাট বসাতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। হাটের কার্যক্রম চলবে 1 জুন থেকে ঈদের দিন পর্যন্ত। এছাড়া হাট কেন্দ্রিক চাঁদাবাজি ও অপরাধ ঠেকাতে কঠোর মনোভাব প্রশাসনের। তবে কোনো কোনো হাট আবাসিক এলাকায় বসতে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সানি মৃথার প্রতিবেদন।
চলছে বিরামহীন কর্মযজ্ঞ। এই ব্যস্ততা জানান দিচ্ছে আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে কুরবানির পশুর হাট। তাই তো শেষ সময়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে হাট প্রস্তুতের চেষ্টা। ঈদুল আজহা ঘিরে আগে থেকেই প্রস্তুত করা হচ্ছে পশু বিক্রির হাট বাজার। এরই মধ্যে হাটের ইজারা দিতে উন্মুক্ত করা হয়েছে দরপত্র। কেউ কেউ সর্বোচ্চ দরপত্র দাখিল করে বুঝে নিয়েছে কয়েকটি হাটের ইজারাও। এবছর কোরবানি উপলক্ষে স্থায়ী অস্থায়ী মিলিয়ে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে 18টি হাট বসার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির অধীনে উত্তরা 16 ও 18 নম্বর সেক্টর, ভাটারা ও মিরপুর 6-এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা সহ 9টি স্থানে হাট বসবে। আর স্থায়ী হাট হিসেবে পশু কেনা বেচা হবে গাবতলীতে। তবে আইনি জটিলতায় এবার মেরাদিয়া ও আফতাবনগরে বসবে না কোনো পশুর হাট। ঢাকা দক্ষিণ সিটির সারুলিয়া, হাজারীবাগ, শ্যামপুর সহ 9টি স্থানে বসবে পশুর হাট। এসব হাটের বর্জ্য ব্যবস্থাপনায় ইজারাদারদের করা হয়েছে সতর্ক। ইজারাদারের চুক্তিতেই থাকে যে তাকে এইটা পরিষ্কার করে দিতে হবে, কিন্তু আমরা একটা কাজ করে থাকি আগে থেকে যে এইটা অপসারণ যদি তারা না করে তাহলে এটা অপসারণ করতে যে পরিমাণ খরচ লাগতে পারে তার আমরা অ্যাডভান্স একটা টাকা নিয়ে রেখে দিই। আর্থিক লেনদেনের নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বুথ থাকবে। প্রতি বছরের মতো এবারও বেশ কিছু আবাসিক এলাকায় হাট বসানোয় অসন্তোষ এলাকাবাসীর মাঝে। তাদের অভিযোগ, রাস্তা আটকে এসব হাট বসায় ব্যাহত হয় যান চলাচল, পাশাপাশি পশুর বর্জ্যে সৃষ্টি হয় ভোগান্তি। যখন হাটটা কমপ্লিটলি বসে যাবে, কমপ্লিটলি হবে, তখন এইখানে রাস্তাটা ডিরেক্ট ব্লক হয়ে যাবে। একটা বেরিবাদ আছে, 30 ফুট একটা রাস্তা আছে কালীনগর নিজদা, ওই সব জায়গায় হয়ে গেলে ভালো হয়। ব্যাপারীরা এখানে রাত্রে ঘুমায়, এরা গরু ইয়াটা করে এলাকাবাসীর মানুষের কষ্ট দেন, মুসলিদের কষ্ট দেয়। গরু বড় আসলে আট আসলে আমরা ব্যারিনের কায়দা থাকে না, এটা রোডের উপরে আসলে সব দিকে অনেক সমস্যা হচ্ছে। এদিকে কোরবানির হাট ঘিরে চাঁদাবাজি সহ অপরাধ রুখতে কঠোর অবস্থানে থাকবে সরকার। যে কোনো অপরাধের তথ্য দিতে 24 ঘন্টা হেল্পলাইন নম্বর চালু থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, কোরবানির হাট ও এর আশপাশে যানজট এড়াতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে, গরুরহাট কেন্দ্রিক ট্রাফিক ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাইম ডিভিশনের ফোর্স। এছাড়া গরুরহাট ব্যবস্থাপনার জন্য 2 সিটি কর্পোরেশনের সাথে আমাদের উল্লেখযোগ্য সভা হয়েছে। সবাই গরুরহাট ম্যানেজমেন্ট অন্যান্যবারের তুলনায় যাতে ভালো হয় সেজন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুর হাটে অনিয়ম রোধে মোবাইল কোর্ট চালানোর কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি বছরই নির্ধারিত স্থানের বাইরেও চলে কুরবানির পশু বেচা বিক্রি। এর ফলে আশপাশের জায়গায় বর্জ্য জমার পাশাপাশি দেখা যায় বিশৃঙ্খলা। এসব বিবেচনায় এবার নির্ধারিত স্থানের বাইরে কুরবানির পশু বেচা বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইজারাদাররা এই নিষেধাজ্ঞা কতটুকু মানেন বা না মানলে কোন ধরনের পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, সেটাই এখন দেখার অপেক্ষা। সানিম মৃধা, এখন, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের খামারিদের। এবছর সিরাজগঞ্জে প্রায় 18,000 খামারে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন জাতের ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, গারল পালন করছেন খামারিরা। এসব খামার থেকে এবছর প্রায় 6.5 লাখ গবাদি পশু প্রস্তুত হচ্ছে কোরবানির ঈদের জন্য। আরও জানাবেন রিফাত রহমান। দেশের বৃহত্তম পশুপালন এলাকা হিসাবে পরিচিত সিরাজগঞ্জ এ জেলার গবাদি পশুর সুনাম ও চাহিদা থাকায় প্রতি বছরই ঈদুল আজহায় বিক্রির জন্য গবাদি পশু প্রস্তুত করেন সিরাজগঞ্জের খামারিরা। সিরাজগঞ্জের খামারি নির্ঝর খান 2018 সালে শখের বশে গরু পালন শুরু করলেও বর্তমানে তার খামারে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের ষাঁড় মোটাতাজা করা হচ্ছে। গত বছর ভালো দাম পাওয়ায় এবছর প্রায় 100টি বিভিন্ন জাতের ষাঁড় কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। প্রায় 30 থেকে 40টার মতো গরু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে, কিছু বুকিংয়ে আছে, আর বাকিগুলো আশা করছি যে এবার যেহেতু বর্ডারগুলো অলরেডি ক্লোজ করে দিয়েছে, বন্ধ করা আছে, বাইরে থেকে গরু আসতেছে না, তো আশা করি যে এবার মনে হয় গরুগুলো বিক্রি হয়ে যাবে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 18,000 খামারে গরু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের।
সবুজ ঘাস, খড়, ভুসি ও খোলসহ দানাদার খাবারের মাধ্যমে সার মোটাতাজা করছেন তারা। তবে গরুর খাবারের দাম বেশি হওয়ায় প্রান্তিক খামারিদের খরচ বেড়েছে পশুপালনে। তাই এবার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা। গমের ভুসি, কালার ভুসি, আরও কয়েক রকমের ভুসি আছে। খাওয়া দাওয়া শেষে মনে করেন যে গরুগুলো সব ধোয়া পাগলা করি। খাবারটা খাওয়ালে আমরা যে খাবারটা দিই, এতে রৌদ্রিতে যদি গরু যায়, কোনো রকমের গরু মানে শ্বাস প্রশ্বাসের কোনো রকমের সমস্যা হয় না। এই গরু 3 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত আছে। সব ধরনের গরুই আমরা লালন পালন করে থাকি। যদি বাইরে থেকে গরু আসে তাহলে আমাদের লসের সংখ্যা, আর যদি বাইরে থেকে গরু না আসে তাহলে হয়তো আমরা লাভবান হতে পারি। কোরবানি উপলক্ষে সারসহ বিভিন্ন ধরনের গবাদি পশু মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাকৃতিক খাবার খাওয়ায় যাতে মোটাতাজা করতে পারে এই ব্যাপারে আমরা এবং স্টেরয়েড এবং এইসব কুফল সম্বন্ধে আমরা উঠান বৈঠক আলোচনা করি বিভিন্ন উপজেলায়। চলতি বছর জেলায় প্রায় 6.5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা, যার বাজার মূল্য প্রায় 3000 কোটি টাকারও বেশি। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। সকালে রাজধানীশ্বরে বাংলা নগরে এনইসি সভাকক্ষে এই সভা হয়েছে। সভায় 2024-25 অর্থ বছরের 10টি প্রকল্প অনুমোদনের জন্য আলোচনার টেবিলে তোলা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, 15টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির সহায়তা, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজগুলোতে সংশোধিত উন্নয়ন প্রকল্প। এছাড়া নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায় সহ আরও বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে একনেক সভায়। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা যোগ দেন। সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। এটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। সাম্প্রতিক প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত 1979 সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আবির, একদিকে তীব্র ঝড় বৃষ্টি আমরা ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছি, অন্যদিকে বন্যা এবং একই সঙ্গে গরম, সব কিছুতেই ভারত এই মুহূর্তে খুবই নাজুক অবস্থায় রয়েছে। এবং যদি বলতে চাও, তুই ভারী বৃষ্টির সংখ্যায় শনিবার তামিলনাড়ুর 8 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে 9টি রাজ্যে এই মুহূর্তে অরেঞ্জ অ্যালার্ট চলছে। এবং জম্মু কাশ্মীরের কথা যদি বলি, তাহলে প্রায় যদি বলতে চাই যে 6 দশকের মধ্যে সব থেকে বেশি বা উষ্ণতম মে মাস কিন্তু পার করছে সেটি। এবং একই সাথে পাকিস্তানের উপর দিয়েও কিন্তু তীব্র দাবদাহ প্রবাহিত হচ্ছে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, নুজহাত কামাল জানাবেন বিস্তারিত। পঞ্জিকার পাতায় কড়া নাড়ছে বর্ষা। এমন সময়ে আরব সাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কা। গোয়ায় 2 দিন আগেই 24 ঘন্টায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পর এবার অতি ভারী বৃষ্টির আভাস ভারতের পশ্চিম উপকূল ও দক্ষিণাঞ্চলে। 10 দিনের টানা বৃষ্টিতে কাবু তামিলনাড়ুর নীলগিরিতে জানমালের ক্ষয়ক্ষতি ঠেকাতে 450-র বেশি অস্থায়ী আশ্রয়কেন্দ্র বসিয়েছে প্রশাসন। রাজ্যের 8 জেলায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট এবং গুজরাট, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ আর হিমাচল প্রদেশ সহ মোট 9 রাজ্যে ঝড় বন্যার শঙ্কায় শনিবার জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। ভারী বৃষ্টির আভাস রয়েছে মহারাষ্ট্র, লাক্ষাদ্বীপ আর উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। मार्च, अप्रैल और मई, ये 3 महीने आता है हमारे भारतवर्ष में हॉट वेदर सीजन। तो हॉट वेदर में हॉट नहीं होगा तो क्या होगा फिर? तो ये नॉर्मली है। अब कभी प्रोलॉन्ग हो जाता है आपका हीट वेव स्पेल, तो वो चिंता की बात होती है, लेकिन हीट वेव भी जरूरी है फिर आने वाले मौसम मानसून के लिए।
দেশের বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি বন্যার পূর্বাভাসের মধ্যেই গরমে নাভিশ্বাস উঠছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের। তীব্র দাবদাহ আর ধুলাঝড়ের কবলে রাজস্থানের পশ্চিম ও পূর্বাঞ্চল, পাঞ্জাব। 6 দশকের উষ্ণতম মে মাস পার করছে জম্মু কাশ্মীর। আগামী দুদিনে এসব অঞ্চলে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে পাকিস্তানের ওপর দিয়েও। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ পৌঁছেছে 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তানের দিনের বেলা তাপমাত্রা মে মাসের গড়ের তুলনায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। দাবদাহ সতর্কতা জারির পাশাপাশি হিটস্ট্রোক এড়াতে প্রচুর পানি পান এবং দিনের বেলা রোদে না বের হওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। डेली तकरीबन हमारे पास 80 से 90 पेशेंट्स आते हैं, जिसके अंदर 30 से 40 पेशेंट हीट स्ट्रोक के हैं इस वक्त। उन सबको जो है सख्त गर्मी के अंदर फैसिलिटेट किया जाता है। इस अस्पताल के अंदर सारी दवाएं अवेलेबल हैं। এদিকে তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে পাকিস্তানে দুর্ভোগ উঠেছে চরমে। গরমে বিদ্যুতের চাহিদা বাড়তি থাকায় দিনের বড় অংশ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় কাটছে কোটি বাসিন্দার। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াতের বৈঠক। প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে না সরলে সমর্থন হারাবে সরকার বলছে বিএনপি। আলোচনায় সমাধান চায় জামায়াত। এবার জুলাই সনদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপ চাইল এনসিপি। দিতে হবে বিচার সংস্কারের সময়সীমা। জুলাই ঐক্য বিনষ্টের অভিযোগ ইনকিলাব মঞ্চের। বিদেশে ফ্রিজ করায় পাচারের টাকা ফেরতের প্রথম ধাপ সম্পন্ন, দাবি গভর্নরের। সুশাসন না থাকলে বিনিয়োগ বাড়বে না পুঁজিবাজারে, বললেন ডক্টর দেবপ্রিয়। আবাসিক এলাকায় পশুর হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ী বাসিন্দারা। রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের 18টি হাটে চলবে বেচাকেনা। অতি ভারী বৃষ্টির শঙ্কায় ভারতের তামিলনাড়ুর 8 জেলায় রেড অ্যালার্ট। 6 দশকে উষ্ণতম মাসে জম্মু কাশ্মীর, তীব্র দাবদাহ পাকিস্তানে। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tvএখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।